আজকে গণিতের যে বিষয়টা আলোচনা হবে সেটা হলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য। তো এই উপপাদ্যগুলো আলোচনা করার আগে আমরা কয়েকটি জিনিস একটু শিখে নেব, তারপর আমরা উপপাদ্যে যাব। ঠিক আছে, দেখো, আগে আমরা কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিই। আচ্ছা, তোমরা সবাই ছবির দিকে তাকাও একটু। এখানে দেখো, একটি স্ট্রেট লাইন আছে, তোমরা কার্সরের দিকে লক্ষ্য করো। এই একটা স্ট্রেট লাইন এক্স ওয়াই আমরা বলি। এই স্ট্রেট লাইনটা থেকে আরেকটি বিন্দু পি, এই বিন্দুর আমরা সব থেকে ন্যূনতম দূরত্বটা বের করব আজকে, এবং কোন দূরত্বটা সবচেয়ে ন্যূনতম হবে সেটা আজকে আমরা জানবো। ওটা জানার পরেই তারপর কিন্তু আমরা উপপাদ্যে যাব। লক্ষ্য করো, এই পি বিন্দু থেকে দুটো রেখাংশ অঙ্কন করা আছে এই সরলরেখার উপরে। একটা হচ্ছে পি ওয়াই, এই দূরত্বটা, আর একটা আছে পি এক্স, এই দূরত্বটা। এবার এক্ষেত্রে পি এক্স যে দূরত্বটা আছে এটা সরাসরি এই সরলরেখার উপরে পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করা আছে, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আর এটা যে কোনো একটা অ্যাঙ্গেলে এরকম টানা আছে। ঠিক আছে, যদি মনে করো আরো কিছু বিন্দু এখানে নিয়ে নাও, ধরো ওয়াই জেড এখানে নাও, জেড নিয়ে এখান থেকে আবার তোমরা যদি যুক্ত করো পি এর সঙ্গে আরো একটা দূরত্ব পাবে। তো খেয়াল করে দেখো, সরলরেখার উপর যে কোনো বিন্দু তোমরা নিতে পারো, নিয়ে পি বিন্দুর সঙ্গে যুক্ত করে তোমরা সরলরেখা তৈরি করতে পারো, রেখাংশ অর্থাৎ দূরত্ব। তো লক্ষ্য করে দেখো, এই পি বিন্দু থেকে এই সরলরেখার অনেকগুলো দূরত্ব আমরা পাচ্ছি। এই একটা দূরত্ব, আরো যদি তোমরা পয়েন্টস নাও এখানে এরকম দূরত্ব, আরো অনেকগুলো দূরত্ব এই দিক থেকেও তোমরা জয়েন করতে পারো, বিভিন্ন রকম দূরত্ব তোমরা পাবে। তো এই এতগুলো যে দূরত্ব আমরা পেলাম, সব থেকে মিনিমাম যেটাকে বলি আমরা ন্যূনতম দূরত্ব কোনটা হবে? এতগুলো যে দূরত্ব রেখা অঙ্কন করেছি আমরা, সব থেকে মিনিমাম বা ন্যূনতম দূরত্ব কোনটা হবে? না, লক্ষ্য করে দেখো, ছবিতে দেখলেই বোঝা যাবে যে যে রেখা অংশটা ওই সরলরেখার উপরে বিন্দু থেকে লম্ব আছে, লম্বভাবে আছে, সেটাই কিন্তু ন্যূনতম দূরত্ব হবে। বাকি কিন্তু সবই দেখবে যে এর থেকে বড় হয়ে যাবে দূরত্ব। ঠিক আছে, তাহলে একটা বিন্দু থেকে আরেকটা সরলরেখার উপর লম্ব দূরত্বটাই হচ্ছে সব থেকে ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি শর্টেস্ট ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো এটাকে আরেকটু ক্লিয়ারলি বুঝতে গেলে আরেকটা ছবির দিকে আমরা তাকাবো। দেখো, এই ছবিটার দিকে দেখো। এই ছবিতে কিন্তু অনেকগুলো দূরত্ব এইভাবে আঁকা আছে, তার মাঝে একটা লম্ব আছে। দেখো তো, এই বিন্দু থেকে এই সরলরেখা বা এই লাইনের দূরত্ব আমরা নির্ণয় করতে চলেছি, যেটা কিনা ন্যূনতম দূরত্ব। তাহলে খেয়াল করে দেখো, এই বিন্দু থেকে আমরা অনেকগুলো লাইন টেনেছি বা রেখাংশ টেনেছি, সরি। তো সেই রেখাংশগুলো কি কি দেখো তো, এ বি, এ সি, এ ডি, এ ই, এ এফ, এতগুলো রেখাংশ টেনেছি। তোমরা চাইলে আরো টানতে পারো,
খেয়াল করে দেখো এর মধ্যে এডিটাই হচ্ছে এই সরল রেখার উপরে লম্ব আছে। তো তোমরা স্কেল দিয়ে মেজার করেও দেখতে পারো, বা এমনি চোখে দেখলে বোঝা যাচ্ছে যে যেটা লম্ব আছে সেটাই সব থেকে ছোট। দেখো, তাহলে এ বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব, সব থেকে ন্যূনতম দূরত্ব তাহলে কোনটা হবে? না, যেটা যে রেখাংশটা এই সরলরেখার উপর লম্ব সেটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্ব দূরত্বটাই হবে কিন্তু মিনিমাম ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার আমরা উপপাদ্যে আসবো। দেখো, দেখো এবার আমরা যে উপপাদ্যটা শুরু করতে চলেছি সেটা হলো উপপাদ্য 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই বিন্দুর বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। আরেকবার দেখে নাও কি বলতে চেয়েছে, যে কোনো বৃত্তের কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, তাহলে সেই স্পর্শকটা এবং ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে একটি রেখা আমি যদি ওই স্পর্শবিন্দুতে অঙ্কন করি, তাহলে সেটা কিন্তু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হবে। তো এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শক এই দুটো কি হবে? পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা আমাদের উপপাদ্যে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার আগে একবার ছবিটার দিকে লক্ষ্য করো। ও কেন্দ্রীয় একটি বৃত্ত করা হয়েছে, তার পি বিন্দুতে এ বি একটা স্পর্শক অঙ্কন করা আছে, ব্যাস এইটুকু। ঠিক আছে, পিঙ্ক কালার যেটা আঁকা আছে। এবার দেখো, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ওপি হলো পি বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, সেটা কি? এ বি স্পর্শক, বা একটা রেখা করা হয়েছে যেটা কিনা ওই পি বিন্দুতে, শুধুমাত্র পি বিন্দুতে টাচ করে আছে বৃত্তটাকে, সেটাকে আমরা স্পর্শক বলি। স্পর্শকের ডেফিনেশন আমরা আগেও শিখেছি, সেটা আর আমি আর যাচ্ছি না সেদিকে। তো লক্ষ্য করো, এই পিটাকে আমরা বলছি কি? স্পর্শ বিন্দু। ঠিক আছে, এবার এই পি বিন্দু থেকে অর্থাৎ স্পর্শ বিন্দু থেকে যদি আমি ও এর সঙ্গে একটা যুক্ত করে একটা লাইন টানি, তাহলে এটা কি ব্যাসার্ধ হবে। এটাকেই আমরা বলছি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমাদের প্রমাণ করতে বলেছে কি, না স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ এবি হলো স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি, এই দুটো কি পরস্পর লম্বভাবে অবস্থিত, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রামাণ্যতে দেখে নাও, প্রমাণ করতে হবে ওপি ও এবি স্পর্শক পরস্পর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। এবার অঙ্কনে চলে যাই। দেখো, অঙ্কনে যে কাজটা করা হয়েছে সেটা হলো এবি স্পর্শকের উপর অপর যে কোনো একটি বিন্দু কিউ নিলাম। দেখো, এবি স্পর্শকের উপর একটা বিন্দু কিউ নেওয়া হয়েছে। এবার ও আর কিউ বিন্দু যোগ করা হলো। দেখো তো, ও আর কিউ এইভাবে যোগ করা হয়েছে, কিন্তু খেয়াল করে দেখো যোগ করার সময় বৃত্তকে ওই ও কিউ রেখাটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা কি? না, সেটাকে আমরা আর বিন্দু বলে নাম দিলাম এখানে। ঠিক আছে, এবার আমাদের প্রমাণে যেতে হবে। দেখো,
সমান। স্পর্শক এবি এর উপর স্পর্শবিন্দু পি, অর্থাৎ স্পর্শক এবি এটা, এর উপর স্পর্শবিন্দু হচ্ছে কি পি। এই পি ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। খেয়াল করে দেখো, এটা খুব মানে ভালো করে বোঝার চেষ্টা করো। এই এবি রেখার উপর একটা বিন্দু পি, যেটা কিনা বৃত্তের উপরেও আছে এবং এবি রেখার উপরেও রয়েছে। এছাড়া আর কোনো এমন বিন্দু নেই যেটা কিনা বৃত্তের বৃত্তের সঙ্গে আছে এবং রেখার সঙ্গেও রয়েছে। এছাড়া আর কোনো বিন্দু নেই। তোমরা খেয়াল করে দেখো, বৃত্তের সঙ্গে যে বিন্দুগুলো আছে বৃত্তের উপরে, সেগুলো শুধুমাত্র এই বাইরেই রয়েছে। এবি রেখার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র পি এর সঙ্গে, অর্থাৎ পি যে রেখাটা আছে, যে বিন্দুটা, সেই বিন্দুতেই এই দুটো অর্থাৎ কি বৃত্তর উপরেও রয়েছে পি বিন্দুটা, আর কি এবি রেখার উপরেও রয়েছে। ঠিক আছে, এছাড়া অন্য যে কোনো বিন্দু কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত। অর্থাৎ আর যে বিন্দুগুলো রয়েছে এবির, সবাই কি বৃত্তের বাইরে অবস্থিত। এবির উপরে আর কোনো বিন্দুই বৃত্তের উপরে নেই। ঠিক আছে, এবির সমস্ত বিন্দুগুলো বৃত্তের বাইরে আছে, কি ছাড়া, পিটা ছাড়া। শুধুমাত্র পি একটা বিন্দু যেটা বৃত্তের সঙ্গে রয়েছে বা জুড়ে আছে। বাকি এবির রেখা অংশ, রেখার উপর তো অজস্র বিন্দু রয়েছে। সেই অজস্র বিন্দুগুলোর মধ্যে শুধুমাত্র পিটাই হচ্ছে বৃত্তের উপরে রয়েছে, বাকি কিন্তু একটাও বৃত্তের উপরে নেই, সবাই কিন্তু বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো, সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে, যেটা আগেও বলেছি, ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তো এই ছেদ বিন্দুটাকে আর বলা হয়েছে। এবার তোমরা চোখে দেখেই বুঝতে পারবে যে ও আর কি ব্যাসার্ধ, ও পিও ব্যাসার্ধ, তাই তো। এবার লক্ষ্য করে দেখো তো যে ও আর এই দূরত্বটা কি, আর ও কিউ এই দূরত্বটা, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? না, অবভিয়াসলি কি হবে, ও কিউটা বড় হবে, ও আরটা ছোট হবে, কারণ আর বিন্দুটা ও কিউ এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, এবার দেখো, তাহলে অবভিয়াসলি আমরা এটা লিখতে পারি যে ও আর লেস দেন ও কিউ, অর্থাৎ ও আর এইটুকু অংশটা পুরোটার থেকে ছোট। বেশ, এবার ও আর সমান ওপি, ও আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর ওপিও ব্যাসার্ধ। তাহলে ও আর আর ওপি দুজন যদি সমান হয়ে যায়, তাহলে ও আর এর জায়গায় আমরা কি ওপি বসিয়ে দিতে পারবো এখানে। অর্থাৎ কি হবে, ও আর লেস দেন ও কিউ ছিল, এই ও আর এর জায়গায় যদি ওপি বসিয়ে দিই, তাহলে ওপি লেস দেন ও কিউ। অর্থাৎ এই ওপিটা এই পুরো লম্বাটার থেকে ছোট। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ছোট। এবার খেয়াল করে দেখো, কিউ বিন্দুটা আমরা এবির উপর যে কোনো একটা বিন্দু নিয়েছি। ঠিক আছে, এবার আমি কিউ এখানে নিয়েছি, তোমরা কিউ এখানে নিতে পারো, এখানে নিতে পারো, এদিকে নিতে পারো, এখানে এখানে যে কোনো জায়গায় নিতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা যখনই কিউ বিন্দুর সঙ্গে ও বিন্দুটা যুক্ত করবে, দেখবে বৃত্তের উপরে একটা বিন্দু থাকছেই, যেটাতে ওই ও কিউ রেখাটা বৃত্তকে একটা জায়গাতে কাট করছে, যেটা আমি আর নাম দিয়েছি। তোমরাও যখন করবে, বিভিন্ন জায়গায় ছেদ বিন্দু যখন হবে, সেই জায়গায় আর বলে নাম দেবে। অর্থাৎ এরকম দিতে পারো, তোমরা ধরো এখানে কিউ ওয়ান নিয়েছো, তাহলে এখান থেকে যখন যুক্ত করবে এটা, তাহলে এই বৃত্তকে একটা জায়গায় ছেদ করবে এখানে, তো সেটাকে আর ওয়ান নাম দিয়ে দেবে। আবার এদিক থেকে একটা কিউ কিউ টু বিন্দু নাও, তাহলে ও কিউ টু যোগ করলে এখানে একটা জায়গায় ছেদ করলে সেটাকে আর টু দিতে পারো। এরকম করে করে দেখবে। তোমাদের সেটা উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেটা, যে তোমরা যতই বিন্দু নাও না কেন এরকম কিউ বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জায়গা থেকেই তোমরা দেখবে, লক্ষ্য করবে যে এরকম যখনই তোমরা দূরত্বগুলো টানবে, সব থেকে ছোট কিন্তু দেখবে ওপি হচ্ছে। অর্থাৎ ওপি লেস দেন ও কিউ। তোমরা কিউ বিন্দুটা যেখানে ইচ্ছা নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানে ইচ্ছা নাও,
প্রত্যেকটা ক্ষেত্রেই এই ও কিউ যে দূরত্বগুলো আমরা পাচ্ছি সেই ও কিউ এর থেকে কিন্তু ওপিটা ছোট। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। সেই যেমন শর্টেস্ট ডিস্টেন্সের ক্ষেত্রে বললাম, এটাও তাই। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু অর্থাৎ আরবিটারি পয়েন্ট, তাহলে যেহেতু আরবিটারি পয়েন্ট সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ওপি লেস দেন ও কিউ। তাহলে ওপি যেহেতু সবার থেকে ছোট হচ্ছে, তাহলে ওপিটাকেই আমরা বলছি কি মিনিমাম ডিস্টেন্স বলা যায়, তো ক্লেম করা যায়। কারণ যেহেতু কিউটা তোমাদের হাতে রয়েছে, যে কোনো জায়গা থেকে নিতে পারো, এবং ছবি অনুযায়ী, কনসেপ্ট অনুযায়ী, লজিক অনুযায়ী আমরা প্রত্যেকটাতে জায়গাতেই দেখছি যে ওপিটা সবসময় ও কিউ এর থেকে ছোট হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলতে পারি না যে ওপি ডিস্টেন্সটাই হচ্ছে সব থেকে কম ও কিউ এর থেকে। তাহলে দেখো, যেহেতু কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, সুতরাং বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত রেখাংশ অঙ্কন করা যায়, অর্থাৎ কেন বলছিলাম, কারণ কিউ বিন্দুটা এখানে ধরেছি, কিউ যেখানে ইচ্ছা নিতে পারো, এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু তোমরা নিতে পারো, যে কোনো জায়গায় নিতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে সেই দূরত্বটা ওপি এর থেকে বেশি হচ্ছে, অর্থাৎ কি ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম হবে। আর ক্ষুদ্রতম দূরত্ব মানে কি লম্ব দূরত্ব, আগে বলেছিলাম না, মিনিমাম কখন হবে না যখন লম্ব হয়ে যাবে। তাহলে ডিরেক্টলি আমরা ক্লেম করতে পারি কি যে এটাই অবভিয়াসলি লম্ব দূরত্ব, এবং এটা যেহেতু ক্ষুদ্রতম হচ্ছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি ওপি লম্ব এবি, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে টোটালি কি হলো আরেকবার বলে নিই ব্যাপারটা। তাহলে আমাদের প্রমাণ করতে হবে ওপি লম্ব এবি। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কন করা হলো যে কিউ একটা এবির উপরে যে কোনো একটা বিন্দু নেওয়া হলো। ঠিক আছে, এটা তোমরা এদিকেও নিতে পারো, যেদিকে খুশি নিতে পারো, যে যেমন ইচ্ছা নিতে পারো, অনেকগুলো নিতে পারো, 100টা, 1000টা, কোটিটা, যত খুশি বিন্দু নিতে পারো, এরকম যুক্ত করতে পারো। দেখবে যে তোমার আলটিমেটলি কিন্তু, যেমন এই ছবিটার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে যতগুলো বিন্দু, অর্থাৎ এইটাকে ধরো কেন্দ্র বিন্দু ধরে নাও তোমরা, ওটাকে কেন্দ্র, এটাকে কেন্দ্র ধরো, আর এই যে এই লাইনটা হচ্ছে স্পর্শক ধরে নাও। তাহলে এইরকম আমরা এই যে বি সি ই এফ যেগুলো রয়েছে সেগুলো আমরা কিউ বলতে পারি, কিউ। তাহলে সেক্ষেত্রে দেখো তো, কেন্দ্র থেকে ওই স্পর্শকের উপর সব দূরত্ব এগুলো রয়েছে, তার মধ্যে কোনটা ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে, দেখো যেটা লম্ব হবে। অর্থাৎ আমি আগে বলেছিলাম যে তাহলে যখনই লম্ব হবে এডিটা এই সরলরেখার উপরে, তখনই এটা ক্ষুদ্রতম হবে। আর আমরা দেখছি বারবার প্রত্যেকটা ক্ষেত্রেই এইটাই, মানে ওপি যেটা ছিল সেটাই ক্ষুদ্রতম হচ্ছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলবো যে যতগুলো পয়েন্টই নিই না কেন আমরা, আম, যতগুলো পয়েন্টই নিই না কেন আমরা এর উপরে, প্রত্যেকটার ক্ষেত্রেই দেখবো যে ওপিটাই সব থেকে ছোট হচ্ছে। তার মানে ছোট মানেই এটাই ন্যূনতম দূরত্ব, আর ন্যূনতম দূরত্ব মানেই হচ্ছে কি লম্ব হয়ে যাবে এটা। তাহলে ডিরেক্টলি প্রমাণ। তাহলে এটার মধ্যে কোনো ক্যালকুলেশন কিছু নেই, পুরোপুরি কনসেপ্টের উপরে রয়েছে ব্যাপারটা, যে স্পর্শকের উপরে আমরা বিভিন্ন রকম বিন্দু নিলাম, এবার সেখান থেকে ও বিন্দুর সঙ্গে যুক্ত করলাম, এবার ও বিন্দুর সঙ্গে সেই বিন্দুটা যুক্ত করলে বিভিন্ন রকম দূরত্ব পাচ্ছি। এবার প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ওপি দূরত্বটা তাদের থেকে ছোট। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমরা যতবারই মেজার করি না কেন ততবারই দেখবো, বা যতগুলো পয়েন্টই নিই না কেন প্রত্যেক ক্ষেত্রেই ওপিটা হচ্ছে ছোট। তার মানে ওপিটা আমরা বলতে পারি ক্ষুদ্রতম, আর ওপি ক্ষুদ্রতম মানে ওকে লম্ব হতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস তোমায় বলতে হবে, বলে দিতে হবে, তা না হলে কিন্তু পুরোপুরি কেটে দেবে থিওরিটা। সেটা হচ্ছে কি কি যে এই কিউ বিন্দু এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, এই কথাটা কিন্তু না লিখলে পুরোটাই কাটা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ভাইটাল, এই লাইনটা এটা লিখতেই হবে। ঠিক আছে, তাহলে কিউ বিন্দু যেহেতু আরবিটারি বা যে কোনো বিন্দু, সেখান থেকে আমরা বলতে পারি যে ওপিটাই হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, আর ক্ষুদ্রতম মানেই লম্ব। এর উল্টোটাও প্রমাণ করা যায়, যদি লম্ব হয় তাহলে ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এই যুক্তি দিয়ে উপপাদ্য 40-এর বিপরীতটা প্রমাণ করি, এটা তোমরা নিজেরা করবে। এখানে কি বলেছে না,
বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, ঠিক আছে। আর যদি লম্বভাবে অবস্থিত হয় তাহলে ওটা কিন্তু স্পর্শক হবে, ঠিক আছে। এটা তোমাদের উল্টোটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা গেল। এবার 41 উপপাদ্যে আসো। দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এটা কি বলতে চেয়েছে, দেখো, বহিস্থ কোনো বিন্দু বহিস্থ কোনো বিন্দু, এখানে দেখো ছবিটার দিকে তাকাও, পি বিন্দু একটা নেওয়া হয়েছে, এই বিন্দু থেকে সর্বোচ্চ দুটো স্পর্শক অঙ্কন করা যাবে কোনো বৃত্তের উপর, ঠিক আছে। তাহলে দুটো স্পর্শক অঙ্কন করা আছে, দেখো পি এ আর পিবি, এই দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে এবার বলেছে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ। দেখো, স্পর্শ বিন্দু এখানে এ আর বহিস্থ বিন্দু হচ্ছে পি। তাহলে এই এপি রেখাংশ একটা আর বিপি রেখাংশ আর একটা, এই দুটো রেখাংশের দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে আমাদের। এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ কেন্দ্র হচ্ছে ও। এবার যদি আমরা ও এ আর ও বি যুক্ত করে দিই তাহলে দুটো কোণ পাবো, এই একটা কোণ আর এই একটা কোণ। তাহলে এরা দুজন, এই দুটো স্পর্শক কেন্দ্রে যে দুটি কোণ উৎপন্ন করছে সেই দুটো কোণ কি, এ ও পি আর এ ও বি। অবভিয়াসলি আগে ওপিটা আমাদের যুক্ত করে নিতে হবে, অঙ্কনে ওটা করে নেব আমরা। তাহলে দেখো কি কি করতে হবে, এখানে কি কি প্রমাণ করতে বলেছে, না বলেছে যে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুটি, অর্থাৎ স্পর্শ বিন্দু এ এখানে একটা, তার সঙ্গে পি যুক্ত করে একটা রেখাংশ পেলাম, আর স্পর্শ বিন্দু আর একটা বি, তার সঙ্গে পি যুক্ত করে আরেকটা রেখা পেলাম। এই দুটো দৈর্ঘ্য হচ্ছে এপি আর পিবি, দুটো সমান দেখাতে হবে। এবং ওপিটা যুক্ত করার পরে এরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এ ও বি একটা কোণ, এই স্পর্শকটা তৈরি করলো এই কোণটা, আর এই স্পর্শকটা কোণ কোণ যে কোণটা তৈরি করলো সেটা হচ্ছে বি ও পি, এই দুটো কোণ, এটাও সমান প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখে নাও কিভাবে আমরা প্রমাণ করব, সব থেকে সহজ এটা। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শক যাদের স্পর্শ বিন্দু যথাক্রমে এ এবং বি। তাহলে দেখো দুটো স্পর্শক অঙ্কন করা যাদের স্পর্শ বিন্দু হচ্ছে এ আর বি। ও এ ও বি ও পি যুক্ত করা হলো, দেখো ও এ ও বি ও পি যুক্ত করা হলো। এবার ও এ ও বি ও পি যুক্ত করায় পি এ ও পিবি রেখাংশ দুটি কেন্দ্রে যথাক্রমে পি ও এ ও পি ও বি দুটি কোণ উৎপন্ন করেছে। দেখো পি ও এ এই কোণটা, পি ও বি এই কোণটায় দুটো কোণ উৎপন্ন করেছে। আমাদের প্রমাণ করতে হবে পি এ ইজ ইকুয়ালস টু পিবি, অর্থাৎ পি এ ইজ ইকুয়ালস টু পিবি, এই দুটো সমান, আর এই দুটো কোণ অর্থাৎ পি ও এ ইজ ইকুয়ালস টু পি ও বি, ঠিক আছে। এবার এটা প্রমাণ করার ক্ষেত্রে সব থেকে মানে সবচেয়ে সুবিধা এবং সব থেকে সহজ এটা, একটা মানে একটা কনসেপ্ট ব্যবহার করলেই কিন্তু এই উপপাদ্যটার প্রমাণ হয়ে যাবে। সেটা কি, না এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে দেখো, পি ও এ আর পি ও বি, এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এরা দুজন যদি সর্বসম দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। খেয়াল করে দেখো আমরা আগের উপপাদ্যে করে এসেছি যে ও থেকে আমরা, দেখো এর উপর যদি আমি মানে এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এটা, এই পি, এই যে স্পর্শক, এই স্পর্শকের উপরে দেখো ও, এটা হচ্ছে কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে আমরা আগের উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি না যে এটা লম্ব,
এরা দুজন পরস্পর লম্ব। আবার উল্টোটাও দেখো যে এই পিবি স্পর্শকের উপরে এই ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এরাও তো লম্ব পরস্পর আগের উপপাদ্য অনুযায়ী। তার মানে এই দুটো কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এই সমকোণী ত্রিভুজ দুটো আমরা দেখাবো যে সর্বসম। তাহলে সর্বসম হলে সব অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, দেখো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে উপরের ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, আর এই নিচের ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সমান হলো। আবার এটা ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাহলে ও এ আর ও বি দুজন সমান হয়ে গেল, তাহলে দুটো সাইড সমান হলো। আর আরেকটা কি, ওপিটা হচ্ছে সাধারণ বাহু, তার মানে ওপিটা ওরও বাহু, তাহলে ওপি দুজনের ক্ষেত্রেই সমান হলো, তাহলে তিনটে অ্যাঙ্গেলই আমরা পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে তিনটে কন্ডিশনই আমরা পেয়ে গেলাম সর্বসমতার। তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। আর সর্বসমতার শর্ত অনুযায়ী কি হবে, আমাদের ডিরেক্টলি আমরা বলতে পারছি যে পি এ ইজ ইকুয়ালস টু পিবি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর পিও ইজ ইকুয়ালস টু পিওবি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। প্রমাণিত হয়ে গেল। বেশ, আর কিছুই নেই। এবার তোমরা এক্সট্রা গুলো চেষ্টা করবে, যেগুলো চেষ্টা বলতে যেগুলো করে দেওয়া আছে ওগুলো বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় নেক্সট জানাবে, তোমরা পরের দিনকে জানাবে। আর হ্যাঁ, একটা কথা বলি, এখানে আর একটা উপপাদ্য আছে, সেটা একটু দেখে নাও, এটাও সহজ আছে। এই যে উপপাদ্য 42, দেখো যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে কেন্দ্রে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপরে অবস্থিত হবে। আরেকবার দেখে নাও, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, দুটি বৃত্ত স্পর্শ করেছে পরস্পরকে, তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপরে অবস্থিত হবে। এবার দেখো, এটা প্রমাণ করতে গেলে দু রকম ছবি আমাদের লাগবে। তো আমি কনসেপ্টটা একটু দিয়ে রাখি। দেখো, যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তো দু রকম ভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে বা মানে ভেতরে ভেতরে স্পর্শ করতে পারে, বা বাইরের দিক থেকে স্পর্শ করতে পারে। কিরকম, দেখো এই এই প্রথম ছবিটা রয়েছে, এটা বাইরে থেকে স্পর্শ করেছে, অর্থাৎ দুটো বাইরেই আছে এবং এরা একটা বিন্দুতে স্পর্শ করে আছে। আর এক্ষেত্রে দেখো, একটা বড় বৃত্ত আছে, ছোট বৃত্তটা ভেতরে আছে এবং ভেতরে থেকেও একটা জায়গাতে স্পর্শ করে আছে। এই কনসেপ্টটা মানে কিভাবে বুঝতে পারবে, দেখো ধরো তোমরা কড়াইতে কোনো কিছু একটা আহ, বা সাপোজ, হ্যাঁ কড়াই, যে আমরা রান্না বান্না করি যে কড়াইতে, সে কড়াই তো তলাটা একদম পুরো সার্কুলার হয়, মানে স্পেরিক্যাল হয় অ্যাকচুয়ালি। তো সেই স্পেরিক্যালে তোমরা ভেতরে কিছু যদি ওই কড়াইয়ের উপরে যদি কিছু একটা রাখো, তোমরা ছোট্ট মতো বল বা কিছু একটা রাখো, তাহলে দেখবে সেই বলটা কড়াইয়ের একদম নিচের প্রান্তে গিয়ে একদম একদম এক্সট্রিম নিচে গিয়ে দেখবে একটা জায়গাতে টাচ করে আছে, বাকি জায়গাটা পুরো উপরেই রয়েছে, কিন্তু একটা পয়েন্টে শুধুমাত্র টাচ করে থাকবে। ওটা কি বলা হয়, স্পর্শবিন্দু। ঠিক এটাও তাই, দেখো একটা বড় সার্কেল রয়েছে, তার ভেতরে একটা ছোট্ট সার্কেল একটা জায়গাতে টাচ করে আছে। বোঝা গেছে? তাহলে দেওয়া আছে, দেখো প্রদত্ত এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে যে কোনো দুটো কেসই হবে, বা যে কোনো একটা তোমরা লক্ষ্য করো যে প্রথমটার ক্ষেত্রে দেখো পি বিন্দুতে এইভাবে স্পর্শ করে আছে, তাহলে এর কেন্দ্র কোনটা, বি, আর এটার কেন্দ্র হচ্ছে এ। এবার এই কেন্দ্র দুটি যদি আমি যুক্ত করে দিই, এই যে বলেছে না স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ রেখাংশের উপর অবস্থিত হবে, অর্থাৎ কেন্দ্র দুটো যদি আমরা যুক্ত করি তাহলে দেখব সেই রেখা অংশটা এই পি এর উপর দিয়ে গেছে, অর্থাৎ পিটা হচ্ছে কি ছিল না, এদের স্পর্শ বিন্দু ছিল যে জায়গায় ওরা টাচ করেছিল, তাহলে পিটা দেখবো এ বি রেখা অংশের উপরেই আছে, অর্থাৎ ওদের কেন্দ্র দুটি সংযোগ রেখা অংশটা পি এর উপর দিয়েই যাবে।
এদিকে দেখো, লক্ষ্য করো, তাহলে এখানে দুটো কেন্দ্র দেখো, এই এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র আর বিটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র। এবার এখানে পি বিন্দুতে টাচ করে আছে, তাহলে কেন্দ্র দুটো সংযোগ, কেন্দ্র দুটির সংযোগ রেখাংশ কি এ বি এটা। এবার এ বিটাকে তুমি যদি বর্ধিত করে দাও, তাহলে বাড়িয়ে দাও, দেখবে এদিকে এসে ওই পি বিন্দুতেই টাচ করছে বা পি বিন্দুদের উপর দিয়েই যাবে। তাহলে দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে দেখো ডিরেক্টলি যে আহ ওই কেন্দ্র দুটি সংযোগ রেখাংশ বা বর্ধিতাংশ কি হচ্ছে, ওই স্পর্শবিন্দুর উপর দিয়েই যাচ্ছে, বা স্পর্শবিন্দুটা কেন্দ্র দুটি সংযোগ রেখাংশের উপরেই অবস্থিত হচ্ছে। তো এটা আমরা ছবিতে দেখলাম, এবার আমরা এটাকে প্রমাণ করব। দেখো কিভাবে প্রমাণ করা যায়। দেখো কিভাবে কনসেপ্টটা করা হয়েছে। প্রদত্ত বলেছে দেখো, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। দুটো ছবি আঁকা হলো এর জন্য, একটা হচ্ছে বাইরে থেকে আর একটা ভেতর থেকে। দুটো ছবি তোমরা আঁকবে। প্রমাণ করতে হবে এ পি ও বি বিন্দু তিনটি কি সমরেখ। যদি সমরেখ হয় তবেই তো এ বি দুটো সংযোগ করলে পিটা তার উপরেই চলে আসবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রেও তাই, এ বি যুক্ত করে যদি বর্ধিত করো তবে পি ওর উপরেই থাকবে। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এ পি ও বি তিন তিন বিন্দু তিনটি সমরেখ, তাহলেই হয়ে যাচ্ছে আমাদের। এবার অঙ্কন করেছি দেখো, কি কি অঙ্কন করেছে ওরা। এপি ও বিপি যোগ করা হলো, দেখো এপি আর বিপি যোগ করা হয়েছে। এবার এখানে দেখো, আমরা যেভাবে আমরা আমাদের এখানে অ্যাপ্রোচ করা আছে, সেক্ষেত্রে দেখো, প্রথমত পি বিন্দুতে স্পর্শ করে আছে, এবার পি বিন্দুর সঙ্গে এ বিন্দুটা যোগ করা হলো, আর পি বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যোগ করা হলো। এক্ষেত্রেও তাই, পি বিন্দুর সঙ্গে এ বিন্দুটা যোগ করা হয়েছে আর পি বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যোগ করা হয়েছে। এবার এক্ষেত্রে যেহেতু আমরা মানে প্রমাণ করতে চলেছি, ছবিটা এমন ভাবে হয়েছে যে পুরো ওভারল্যাপ করে গেছে এটা। ঠিক আছে, আমরা কনসেপচুয়ালি ভেবে নিচ্ছি। ঠিক আছে, দেখো এ কেন্দ্রীয় ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা বলতে পারি পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। তাহলে যেহেতু দুটো বৃত্ত পরস্পরকে একটা বিন্দুতে স্পর্শ করেছে, একটা জায়গাতেই টাচ করে থাকবে, তাহলে সেই বিন্দু থেকে যদি আমি একটা সরল রেখা টানি, তাহলে সেই সরলরেখাটা দেখো এই এস টি এখানে টানা আছে। এটা লক্ষ্য করে দেখো, পি বিন্দুর উপর দিয়ে আমি একটা সরলরেখা টেনেছি। সেই সরলরেখাটা তাহলে কি হবে, এই বড় বৃত্তের স্পর্শক হবে আর ছোট বৃত্তের স্পর্শক হবে। তাহলে এটাকে আমরা বলি যে এস টি যেটা স্পর্শক আমরা টেনেছি দুটোরই স্পর্শক, অর্থাৎ আমরা এটাকে বলবো কি সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে দেখো ধরি এস টি হলো সাধারণ স্পর্শক যা দুটি বৃত্তকেই পি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও লক্ষ্য করো, পি বিন্দুতে রয়েছে, টাচ করে আছে, তো এখানে একটা সাধারণ স্পর্শক আমরা একটা স্ট্রেট লাইন অঙ্কন করলাম। এবার সেটা দেখছি যে ছোট বৃত্তেরও স্পর্শক হয়েছে, বড় বৃত্তেরও স্পর্শক হয়েছে, তাহলে এটাকে আমরা সাধারণ স্পর্শক বলছি। ঠিক আছে, এবার যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, খেয়াল করো, এ কেন্দ্রীয় বৃত্তের এসটিটা হচ্ছে স্পর্শক, দুটোরই স্পর্শক এসটি, তবু আমরা কনসেপচুয়ালি দেখো প্রমাণ করার জন্য আমরা বলছি প্রথমে যে এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে কি এসটি, এবং এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এপিটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলেই আমাদের কি হবে, প্রমাণ হবে না যে এপি লম্ব এসটি আগের একদম প্রথম উপপাদ্য অনুযায়ী। তাহলে এপি লম্ব এসটি বোঝা গেল। আবার উল্টো দিকটা যদি তোমরা দেখো, তাহলে এই দিকটা যদি লক্ষ্য করো, তাহলে এসটিটা তো বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক। তাহলে সিমিলারলি, তাহলে এটা বলতে পারি যে এটা কি বিপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এসটিটা হচ্ছে স্পর্শক। তাহলে আমরা বলতে পারি আবার একই কনসেপ্ট অনুযায়ী বিপিটা লম্ব হবে কি এসটি। তাহলে দুটোই যদি পরস্পরের উপর লম্ব হয়, মানে এসটির উপরে লম্ব আছে, তার মানে আমরা ডিরেক্টলি বলতে পারি কি যে এপি ও বিপি
একই বিন্দুতে এসটি সরলরেখার উপরে কি লম্ব। তার মানে আমরা ডিরেক্টলি বলতে পারি এপি ও বিপি একই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ এপি ও বি সমরেখা। প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই তিনটে উপপাদ্যই রয়েছে এই চ্যাপ্টারে। আর এবারে আমরা যেটা ভাইটাল কথা সেটা বলে নিই, যে এরপর আমরা যে আমাদের যে এক্সট্রা গুলো আলোচনা করব সেগুলো আলোচনা করব এইভাবে। আমরা প্রথমে বলেও ছিলাম যে আগের ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদের কিছু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো সেইগুলো কিভাবে নেব সেটা একটু বলে নিই তোমাদেরকে। আমি বলেছিলাম যে গুগল মিটে নেব, তো কিন্তু গুগল মিটের থেকে আরেকটি বেস্ট উপায় আমি খুঁজে পেয়েছি, সেই উপায়ে আমি পরীক্ষাগুলো নেব। এবার তার আগে বলে রাখি যে এক্সট্রা গুলো আলোচনা হবে, তো সেই আলোচনার পর্বটা এইভাবে চলবে। আমি তোমাদের বলেছিলাম কিছু অ্যাসাইনমেন্টের মাধ্যমে আলোচনাটা চলবে। তো সেই অ্যাসাইনমেন্ট ঠিক না, আমি তোমাদেরকে কিছু চ্যাপ্টার আমি বলে দেব, যে চ্যাপ্টারগুলো আমি করালাম সেই চ্যাপ্টারগুলো মধ্যে কয়েকটা চ্যাপ্টার আমি ধরো একটা চ্যাপ্টার আমি বলে দিলাম আজকে, যে এটা তোমরা প্র্যাকটিস করে রাখবে। এক সপ্তাহ পর কি 3 দিন কি 4 দিন পর একটা সার্টেন ডেট দিয়ে দেবো, সেই ডেটে তোমাদের এই চ্যাপ্টার ওরিয়েন্টেড কিছু এক্সট্রা ওরিয়েন্টেড বা প্রয়োগ ওরিয়েন্টেড আমি কিছু পরীক্ষা নেব। এবার সেটা 10 নম্বর হতে পারে, 20 নম্বর হতে পারে, এরকম একটা পরীক্ষা আমি নেব, অনলাইন পরীক্ষা নেব। তো সেটা তোমরা সবাই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এবার যারা যেটা পারবে অ্যান্সার করবে, এবং তার একটা মানে রেজাল্ট আমি তৈরি করব বা মার্ক স্টেটমেন্ট আমি তৈরি করব, সেটা গ্রুপে পোস্ট করা হবে। এবার সেক্ষেত্রে দেখো যার যেটা আটকাবে বা সমস্যা হবে, হয়তো তোমরা কিছু ভুল করলে, এবার সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে যে ভুল করছো না ঠিক করছো। আমি যে প্যাটার্নে পরীক্ষাটা নেব তোমরা বুঝতে পারবে, অনলাইনে পরীক্ষা হবে। এবার তারপরে সেই ওরিয়েন্টেড যেটা তোমরা করতে পারলে না বা বুঝতে পারলে না, তার সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা সেটা কিভাবে বুঝবে কিভাবে করবে, সেই ওরিয়েন্টেড তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ কিছু থাকে সেটা তোমরা পরের দিনে, ঠিক পরীক্ষার পরের দিন তোমরা জানাবে, আমি সেইগুলো আবার আলোচনা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি আর এক্সট্রা গুলো 1 2 3 4 করে এরকম করে আমি বলছি না বা আলোচনা করছি না। আমি তোমাদের উপপাদ্যগুলো বা ওই চ্যাপ্টারগুলো করতে বলবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে, এবং সেই ওরিয়েন্টেড কিছু এক্সট্রা বা উপপাদ্য নিয়ে আমি কোশ্চেনটা রেডি করব, ঠিক আছে। এবার তোমরা প্র্যাকটিস করার পরে সেইগুলো যদি অ্যাটেন্ড করতে পারো, সেগুলো করতে পারলে খুবই ভালো, এবং সেই ওরিয়েন্টেড তোমরা নাম্বার পাবে, ঠিক আছে। এবার বলে রাখি যে এই যে শুধুমাত্র একটা পরীক্ষা না, অনেকগুলো পরীক্ষায় নেওয়া হবে, অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। সেই টেস্টগুলো সব নাম্বারগুলো সব রেকর্ড থাকবে, তারপরে সেই নাম্বারের ভিত্তিতে ফাইনালি হেড স্যার যেভাবে ইভালুয়েশন প্রসিডিওর বলবেন সেই রকম ইভালুয়েশন হবে, ঠিক আছে। তো আশা করি সবই বুঝতে পেরেছো। কারো যদি কোনো রকম এক্সাম ওরিয়েন্টেড কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা পার্সোনালি জিজ্ঞেস করতে পারো। আর একটা বলি যে কিভাবে কি নিয়মে পরীক্ষা নেওয়া হবে সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম গ্রুপে আমি লিখে দেব, আলোচনা করে দেব, তোমরা সবাই ডিটেলস যাতে বুঝতে পারো একদম পরিষ্কারভাবে লেখা থাকবে। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা সবাই ফোনটা সবার সবাই মোটামুটি একসঙ্গে কিন্তু পরীক্ষা হবে না। তোমাদের 3টে সেকশন আছে, একটাই গ্রুপ, তার মধ্যে 3টে সেকশনে স্টুডেন্ট আছো তোমরা। তো প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা করে পরীক্ষাটা আমি নেব।
ধরো এ সেকশনের একদিন আমি পরীক্ষা নিলাম, তারপরের দিনে বি সেকশনে নেব, তারপরের দিনে সি সেকশনে নেব, এইভাবে পরীক্ষাটা নেবো। একসঙ্গে নিলে নিলে আমার রেজাল্ট তৈরি করতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য আলাদা আলাদা ডেটে নেওয়া হবে। তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নেবে, এবং কোশ্চেন প্যাটার্ন আলাদাই থাকবে, তিনটে সেকশনের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। যদি কমন হয়, কমন থাকে থাকতে পারবে, অসুবিধা নেই। কিন্তু ধরে নাও যে তিনটে সেকশনের কোশ্চেন আলাদাই হবে, ঠিক আছে। এবার আমরা বলে রাখি কোন প্ল্যাটফর্মে আমরা পরীক্ষাটা নেব। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে গুগল প্ল্যাটফর্মে। আমি বলেছিলাম যে গুগল মিটে নেব, কিন্তু গুগল মিটটা একটু সমস্যা হবে। সেক্ষেত্রে ধরো ওরালি আমি যদি আলোচনা করি, জিজ্ঞেস করি, হ্যাঁ, সেক্ষেত্রে অতটা বেশি সুইটেবল হবে না। কেউ হয়তো জয়েন করতে পারলো না, কেউ হয়তো মানে উম, কারো তো ইন্টারনেটের প্রবলেম হলো, বা কোনো রকম ভাবে সমস্যায় পড়লে, বা ইনস্ট্যান্ট সেই সময় উত্তর দিতে না পারলে, ঠিক আছে। তো এই সমস্যাগুলোর জন্য আমি কিন্তু গুগল মিটটা একটু অ্যাভয়েড করলাম। এবার যে প্ল্যাটফর্মে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে গুগল ডক্স। গুগল ফর্মসের মাধ্যমে আমি পরীক্ষাটা নেব, ঠিক আছে। আমি কিছু কোশ্চেন এমসিকিউ সেট করব, ঠিক আছে। সেই এমসিকিউ সেটটা অ্যাকচুয়ালি তোমাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে। তোমরা সেই লিঙ্কে তোমাদের নিজের নাম, নিজের রোল, ক্লাস এবং সেকশনগুলো ঠিকঠাকভাবে সঠিকভাবে এন্টার করবে, করে তারপরে কোশ্চেনগুলো থাকবে সেগুলো অ্যাটেন্ড করবে। এবার উম, প্রত্যেকটা কোশ্চেনের পাশে কত নাম্বারের কোশ্চেন সেটা লেখা থাকবে, এবং একটা সার্টেন টাইম তোমাদের দেওয়া হবে। সেই সার্টেন টাইমের মধ্যে তোমরা সলভ করে অ্যান্সারগুলোতে ক্লিক করবে, করে তারপরে ফাইনালি সাবমিট করবে, ঠিক আছে। আর সাবমিট ঠিক আমি যতটা টাইম দেব আর কি, কোশ্চেন অনুযায়ী একটা সার্টেন টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমরা সবাই কিন্তু সাবমিট করবে। এবার কেউ কেউ আগেও সাবমিট করে দিতে পারো, মানে টাইম শেষ হওয়ার আগে। ধরো যদি 1 ঘন্টা টাইম আমি দিয়ে থাকি, তাহলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু সাবমিট করতে হবে। 1 ঘন্টার মধ্যে যদি সাবমিট করতে না পারো, আমি কিন্তু লিঙ্ক তুলে নেব, ঠিক আছে। এই লিঙ্ক তুলে নেওয়ার পরে কিন্তু আর কেউ সাবমিট করতে পারবে না, তখন কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যা টাইম দেয়া থাকবে সেই টাইমের মধ্যে তোমরা সাবমিট করে দেবে। আশা করি অসুবিধা হবে না, কারণ অনেকটা বেশি আমি টাইম দেব, কোশ্চেন তুলনামূলকভাবে অনেক কম থাকবে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।